প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রশাসনকে ধন্যবাদ জানায় তাৎক্ষণিক অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য। দর্শক, ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিগত 1 যুগ ধরে ফাঁস করে আসছে একটা চক্র মিলে, এবং তারা পিএসসির কর্মচারী বা কর্মচারীদের সহকারী বা কেউ রয়েছে পিএসসির কর্মচারীদের বা চেয়ারম্যানের ড্রাইভার বা সাবেক ড্রাইভার, এরকম বেশ কিছু লোক মিলে তারা দীর্ঘদিন ধরে এই অপরাধ করে আসছিল। অবশেষে কিন্তু তাদের সেই অপরাধগুলো প্রকাশ হয়ে গিয়েছে এবং প্রশাসন তাদের ব্যাপারে কঠোর অ্যাকশন নিয়েছে। তবে এ ব্যাপারে চাঞ্চল্যকর যেই নতুন মোড়, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব তিনি এই বিষয় নিয়ে কঠোরভাবে প্রতিবাদ করেছেন এবং এই বিষয় নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ার কথা বলেছেন। কারণ তিনি চান যে এর পিছনে যারা যারা জড়িত রয়েছে এবং যাদের যাদের সহযোগিতায় এরকম প্রশ্নপত্র পেয়ে পাশ করেছে বা যারা যারা মূলত এর সাথে সংশ্লিষ্ট ছিল, সকলকে যেন আইনের আওতায় আনা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয়। তো এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে এই যে প্রশ্নপত্র ফাঁসের সাথে যে সমস্ত অপরাধীরা জড়িত, যে চক্রটা, তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন তিনি কি প্রতিবাদ করেছেন এবং তিনি হাইকোর্টে যাবার ব্যাপারে কি বলেছেন, সেটা আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে নেই। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে, অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে। এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ হ্যাঁ, এই কালকিনি না তো, আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি, ও আচ্ছা নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম।
কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা কাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন তো, সহ বিভিন্ন নিয়োগের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে দীর্ঘ 1 যুগ ধরে, এবং এই প্রশ্নের মাধ্যমে বিভিন্ন চাকুরিজীবীরা প্রশাসনের হোক বা বিভিন্ন সেক্টরে হোক, তারা এই প্রশ্নগুলো সংগ্রহ করে তারা এর মাধ্যমে পরীক্ষায় পাশ করে এরপরে তারা এখন বর্তমানে জব করতেছে বা চাকরিরত আছে। তো যে সমস্ত অযোগ্য ব্যক্তি এবং যারা কোনোভাবেই বিসিএসে পাশ করতে পারতো না, তো তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে এরপরে এর মাধ্যমে তারা পাশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা চাকরি বা জব করতেছে। তো এই যে অপরাধ, এটা বিগত 1 যুগেরও বেশি সময় ধরে করে আসতেছে। 2-1 বছর না, 1 যুগেরও বেশি সময় ধরে তারা করতেছে। অথচ এই বিষয় নিয়ে
কোনো আইনি পদক্ষেপ নেই, কোনো আইনিভাবে কোনো কিছু নেই। এবং যখন এ বিষয়টা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রশাসনের বড় প্রশাসন হচ্ছে মিডিয়া যখন এই বিষয়গুলো ঢালাওভাবে প্রসার করে পুরো দেশব্যাপী এ বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়, প্রতিবাদ হয়, তখন দেখা যায় এই বিষয় নিয়ে প্রশাসন তারা পদক্ষেপ নেয়, তারা তখন অ্যাকশন নেয়। এর আগে তারা মোটামুটি হাত গুটিয়ে বসে থাকে। এই যে আবেদ আলী সহ এই যে চক্রটা, এই চক্রের ব্যাপারেও কিন্তু যখনই চ্যানেল 24 তারা দীর্ঘ 5 বছর তারা ইনভেস্টিগেশন করেছে এবং তারা এটা তদন্ত করে রিপোর্ট করতে যখন তারা প্রমাণ সহ সব কিছু হাতে নাতে একেবারে পেয়ে গিয়েছে, তখন তারা এই বিষয়টা মিডিয়ায় একেবারে ঢালাওভাবে প্রচার করেছে। এবং তারা প্রকাশ করার পরেই কিন্তু বাংলাদেশের জাতীয় যে অন্যান্য মিডিয়া রয়েছে তারাও এই বিষয় নিয়ে নিউজ কভার করেছে। এরপরেই মূলত প্রশাসনের টনক নড়েছে, তারা নড়ে চড়ে বসেছে। সিআইডি সহ প্রশাসন মিলে এই অপরাধ যে চক্রটি করত তাদেরকে গ্রেফতার করেছে এবং এখন তারা তদন্ত করতেছে যে এর পিছনে কারা কারা রয়েছে। তো এটা তো দরকার ছিল যে তাদের পক্ষ থেকেই একটা টিম এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া, যে আসলে কি হচ্ছে। এবং প্রশ্ন ফাঁসের বিষয়ে এটা কিন্তু কম বেশি আলোচনা হয় যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রশ্ন প্রত্যেক বছরই কম বেশি ফাঁস হয় এবং এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনাও হয়, কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। এখন দেশব্যাপী যখন আলোচনা সমালোচনা চলেছে, এখন এই বিষয় নিয়ে প্রশাসন, যাই হোক, অবশেষে তারা যে পদক্ষেপটা নিয়েছে, তারা চক্রটিকে হাতে নাতে ধরে ফেলেছে, এটাও একটা প্রশংসার মতো তারা কাজ করেছে। এবং আমরা চাই যে ভবিষ্যতে এই যে সমস্ত ব্যক্তিরা বিসিএসে যোগ্য ব্যক্তি বা এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু যোগ্য স্থানে যেতে পারেনি, কারণ এই প্রশ্ন ফাঁস হওয়ার কারণে কিন্তু যারা অযোগ্য মূর্খ সে গাধাগুলো এই প্রশ্নগুলো সংগ্রহ করে এরপরে তারা কিন্তু সেই যোগ্যর স্থানে অযোগ্যরা গিয়ে বসে পড়েছে। আর যোগ্যরা তারা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরতেছে। একজনে বিসিএস পাস করে সে ভ্যান গাড়ি চালাইতেছে, সে বাদাম বিক্রি করতেছে, সে ঝালমুড়ি বিক্রি করতেছে, কারণ এর পিছনে রহস্য কিন্তু এইটা এর পিছনে মূল রহস্য। তো যাই হোক দর্শক, ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে সেগুলো সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।